আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আলামত সম্ভবত খুব একটা ভালো মনে হচ্ছে না। আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য নয় নিশ্চয়ই, ডক্টর ইউনূস সরকারের জন্য লক্ষণগুলো খুব বেশি ভালো মনে হচ্ছে না। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের কাছে যেভাবে তুলে দেওয়া হচ্ছিল চট্টগ্রাম বন্দর পরিচালনার নামে, দেশের প্রায় সব পক্ষের বিরোধিতা সত্ত্বেও সরকার একতরফাভাবে যেভাবে এগিয়ে যাচ্ছিল চুক্তি প্রক্রিয়া নিয়ে, সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। মাত্র 2 দিন আগেও যেখানে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দরে গিয়ে শ্রমিকদের তীব্র বিরোধিতার মুখেও তিনি ঘোষণা করলেন চুক্তি কেউ ঠেকাতে পারবে না। এমনকি মাত্র কয়েক ঘন্টা আগে রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলার সময় চট্টগ্রাম বন্দর যারা অবরোধ করে রেখেছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদেরকে উদ্দেশ্য করে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেব আবারও সরকারের একতরফা মনোভাব তুলে ধরলেন। তিনি বললেন যে কতিপয় লোক পুরো বন্দরকে জিম্মি করার চেষ্টা করেছে, 18 কোটি মানুষকে তারা জিম্মি করে রেখেছে, এটা চলতে দেওয়া যায় না। সরকার কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, আরও কয়েকজনকে ধরা হবে, গ্রেপ্তার করা হবে। যেখানে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, কঠোর অবস্থান নেওয়ার কথা বলা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পেলাম সরকার এই চুক্তি প্রক্রিয়া থেকে সরে আসতে বাধ্য হয়েছে। এই সরকারের সময় এই চুক্তি হচ্ছে না। বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এই ঘোষণা দিয়েছেন সংবাদ সম্মেলন করে। প্রশ্ন উঠতে পারে, এই সরকারের সময় হচ্ছে না, তাহলে পরবর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হবে, এরকম একটি চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে, তাহলে কি সেই সরকারের সময় হবে? এ বিষয়ে না হয় ব্যাখ্যা আমার পরবর্তী কন্টেন্টে দেওয়ার চেষ্টা করব, আশা করছি শুনবেন। যাই হোক, যেখানে বিএনপি সহ সিপিবি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সেনাবাহিনী সহ চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা এবং সাধারণ মানুষেরা বিরোধিতা করে আসছেন এই চুক্তির বিরুদ্ধে, সেখানে তাদের কোনো গুরুত্বই দেওয়া হচ্ছিল না। দেশের 18 কোটি মানুষের দোহাই দিচ্ছিলেন নৌ পরিবহন উপদেষ্টা। সেখানে হঠাৎ করেই আমরা শুনতে পেলাম যে এই সরকারের সময় চুক্তি হচ্ছে না। খুবই ভালো সংবাদ। যে প্রক্রিয়াতেই হোক, পিছু হটুক, ভয় পাক অথবা শুভবুদ্ধির উদয় হোক সরকারের, যেখান থেকেই হোক, অবশ্যই অন্তত দেশের একটি অংশ বাঁচতে পারল এই সিদ্ধান্তের মাধ্যমে। আমরা তো এও জানি যে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক শ্রমিক নেতা মোহাম্মদ হুমায়ুন কবির গণমাধ্যমকে এই যে আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান যিনি ঘোষণা দিলেন যে এই সরকারের সময় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না, তার সম্পর্কে কি বলেছিলেন, তাকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা একজন বিকলাঙ্গ অথর্ব মানুষকে বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করেছেন। এবং আশিক চৌধুরীকে উদ্দেশ্য করে হুমায়ুন কবির অভিযোগ করেছিলেন তিনি একজন কমিশনখোর, তিনি 600 কোটি টাকা কমিশন খাওয়ার জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটিকে বিদেশিদের হাতে তুলে দিতে চাই। আমরা তার স্বপ্নকে দুঃস্বপ্ন পরিণত করব ইনশাল্লাহ। নিশ্চয়ই আশিক চৌধুরী একা নন। যদি তার অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে এই কমিশন বাণিজ্যের সঙ্গে আরও অনেকে যুক্ত ছিলেন বা আছেন, আমরা এটুকু ধরে নিতেই পারি যদি সত্য হয়ে থাকে। আশিক চৌধুরী যে সংবাদ সম্মেলনটি করলেন মাত্র কিছুক্ষণ আগে, সেখানে তিনি বলছেন যে এই সরকারের আমলে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। ইজারা চুক্তি ওনারা অর্থাৎ ডিপি ওয়ার্ল্ড বর্তমান সরকারের কাছে একটু সময় চেয়েছে, কিন্তু আমাদের হাতে মাত্র 2 কার্য দিবস বাকি রয়েছে, তাই এই সময়ের মধ্যে চুক্তি হচ্ছে না। যেহেতু নির্বাচন বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার সাধারণ ছুটি এবং তার আগে মঙ্গল এবং সোমবার, যেভাবেই সিদ্ধান্ত আসুক না কেন, অবশ্যই এটি বাংলাদেশের মানুষের জন্য একটি শুভ সংবাদ। আর তিনি যে বলছেন যে ডিপি ওয়ার্ল্ড সময় চেয়েছে, ডিপি ওয়ার্ল্ড সব কিছুর জন্য প্রস্তুত ছিল, আমরা যতদূর জানি, এগুলো সব বাজে কথা, অজুহাত দেওয়া হচ্ছে। তারপরেও আমাদের কোনো আপত্তি নেই যেই অজুহাতই দাঁড় করাক না কেন। যেহেতু চট্টগ্রাম বন্দর উত্তপ্ত হয়ে উঠেছে, চট্টগ্রাম বন্দরের সব ধরনের পণ্য খালাস এবং চট্টগ্রাম বন্দর পরিচালনা কার্যক্রম একেবারে স্থবির হয়ে উঠেছে সেখানকার শ্রমিকদের ধর্মঘটের কারণে, এবং সেই জায়গা থেকে দেশের সবচেয়ে বড়
সমুদ্র বন্দরটি একেবারে কার্যত অচল হয়ে উঠেছে এবং এর যে বিস্ফোরণটি ঘটত সম্ভবত সরকার সেটি আঁচ করতে পেরেছে। বন্দরের শ্রমিক নেতারা বলছেন, যেসব দাবি জানিয়েছিলেন যে এনসিটি ইজারা বাতিল করতে হবে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার করতে হবে, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সব ধরনের আইনি হয়রানি বন্ধ করতে হবে। এইগুলোকেও আমরা দেখলাম যথেষ্ট পরিমাণ হেয় করলেন আমাদের নৌ পরিবহন উপদেষ্টা। এই মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতাম, তার সাথে আমার ব্যক্তিগত জায়গা থেকে এক ধরনের সখ্যতা ছিল। তিনি নিজেও সম্ভবত একজন মুক্তিযোদ্ধা। তিনি নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন এবং নিশ্চয়ই তিনি বন্ধুসবল মানুষ, কিন্তু তাকেও কেন এই ধরনের ভূমিকা নামতে হলেও অনেক কিছুই রহস্য রয়ে যায়। তিনি এই যে শ্রমিক নেতাদের যে দাবি, সেই দাবিগুলোকেও হেয় করে কথা বলছিলেন যখন রোববার সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব কথা বলছিলেন। তিনি এ মন্তব্যও করেছেন যে তারা কী সব দাবি দেওয়া জানায়, কি করে। তিনি বলছিলেন যে চট্টগ্রামের এই অস্থিরতা সেখানকার নির্বাচনে প্রভাব ফেলতে পারে, অথচ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রামের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল পরিচালনার নামে তাদের হাতে তুলে দেওয়ার যে চুক্তি, সেটি করলে যে আমাদের দেশের একটি বিশাল অংশ হুমকির মুখে পড়তে যাচ্ছিল, পুরো দেশ নিরাপত্তাহীনতার মুখে পড়তে যাচ্ছিল, সেটি তার কাছে কোনো বিষয় নয়। শুধু নিউ মুরিং কন্টেনার টার্মিনাল কেন, একের পর এক নানান ধরনের মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, বিতর্কিত চুক্তি করা হচ্ছে বিদেশিদের সঙ্গে। সেখানেও মানে আমাদের কাছে এটি অবাক মনে হচ্ছে। ক্রমাগতভাবে তো বলে আসা হচ্ছে যে নির্বাচনে মাত্র কয়েকদিন আগে এসে কেন এই সব ধরনের চুক্তি করতে হচ্ছে। বিমানের কথা আমরা জানি যে 14টি বোয়িং কেনার কথা দিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে, এবং সরকারের উপদেষ্টার এক একজন মন্ত্রীর পদমর্যাদা ব্যক্তি হয়ে তারা এক একটি সংস্থার পরিচালক পদে বসছেন। কি অদ্ভুত কথা। শুনতে পাচ্ছি যে তাদের অনেকে বিদেশে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন। এমনিতেই তারা বিদেশের নাগরিক, দ্বৈত নাগরিক, সবাই তার নন। আমরা জানি না কাকে কখন কিভাবে বিদায় নিতে হয়। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।